আপনাদের কোনো রুপি খরচ করতে হবে না, এই জায়গায় এন্ট্রি একদম ফ্রি। আর এই দিল্লি এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর, লাইক ভিতরের ডেকোরেশনটা পুরো ডিজাইনিং সুন্দর। আর ওই যে আমাদের প্লেন। আর আজকে ল্যান্ডিংয়ের সময় অনেক ঝামেলা হয়েছে, এত জোরে জোরে ঝাঁকি খাইছে। বাট এমনিতে এয়ারপোর্টের ভিতরের সাইডটা থেকে এই সাইডটা বেশি সুন্দর, মানে এদিক দিয়ে হাঁটতে গেলে নিচের কার্পেট থেকে বোঝা যাইতেছে আমরা গোয়াতে আছি, গোয়ার কোনো এয়ারপোর্টে আছে আর কি। যেহেতু আমাদের 17 ঘন্টা পরে আবার ফ্লাইট, তো 17 ঘন্টা আমাদের দিল্লিতে কিছু তো একটা করতে হবে। একটা কথা বলতে হইতেছে, ইন্ডিয়া আর দিল্লি এত উন্নত জায়গা। আর আমাকে দিয়ে কাম হইলো না, এই যে ভাইয়া আইছে, ভাইয়াও একটা ক্যাব চালায়, ভাইয়া আমাকে হেল্প করতেছে, এই যে ভাইয়া গাড়ি আগে নিয়ে যেতেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছি গোয়া থেকে। আর আজকেই গোয়ায় আমার লাস্ট ডে। আর আজকে আমরা অনেক সকাল সকাল বাইরে পড়ছি, যেমন এখন বাজতে ছিল সকাল 6:30। আর ট্যাক্সিতে আমাদের লাগেজ উঠে নিলাম। এখন আমরা যাবো হইলো গোয়া এয়ারপোর্টে। গত অনেকদিন তো ইন্ডিয়াতে ঘুরলাম, বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে, বাট গোয়া থেকে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট নাই। তো আমাদের যেতে হবে দিল্লি এয়ারপোর্ট। গোয়া থেকেও দিল্লি এয়ারপোর্ট আমরা যাবো ফ্লাইটে, সকাল 10টা বাজে আমাদের ফ্লাইট। তো দেরি না করে তাড়াতাড়ি চলুন গোয়া এয়ারপোর্টে। আর গোয়ায় যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ার কারণে বাস বা পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া ইম্পসিবল, যার জন্য আমরা গতকালকে একটা ক্যাব বুক করে নিছি, যাতে সকালবেলা আমাদের এয়ারপোর্টে যাওয়ার প্যারাটা না খাইতে হয়। আপনারাও এই কাজই করবেন, কোথাও যাইতে চাইলে আগের থেকে ক্যাব বা ট্যাক্সি বুক করে নেবেন, অবভিয়াসলি ভাড়া বানায় নেবেন। আর সারপ্রাইজলি আমাদের ক্যাবওয়ালা ভাইয়াও একটা মুসলিম, মূলত ইন্ডিয়াতে আইসা মুসলিমের দেখা পাইলে অনেক ভালো লাগে। আর ইন্ডিয়াতে আসার পর সবচেয়ে বিরক্তকর জিনিস যেটা আমি ফিল করছি, সেটা হলো আজকে 9 দিন ধরে আমি এক ওয়াক্ত বা আজান শুনিনি। আর ট্যাক্সিওয়ালা ভাইয়ার লগে আমি কথা বলে যেটা বুঝতে পারলাম, ইন্ডিয়াতে মুসলমানদের অনেক প্রবলেম হয়, লাইক মুসলমানদের জন্য অনেক রুলস আছে। দেন ইন্ডিয়াতে মসজিদের সংখ্যা একদমই কম। আর আই থিঙ্ক লাউডভাবে আজান দেওয়ার কোনো নিয়ম নাই। আমি পুরোপুরি শিওর না, যতটুকু এক্সপিরিয়েন্স করলাম অতটুকুই বললাম। আর কালামগুড বিচ থেকে ডাবলিং এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটা আর আশেপাশের যে ভিউগুলো, ওগুলো খুবই সুন্দর। আমি যে এয়ারপোর্ট যাওয়ার আগ পর্যন্ত আমার সাথে ভিউগুলো আপনারাও এনজয় করেন। তো আমরা চলে আসছি হলো ডাবলিং এয়ারপোর্টে। আর এখন বাজতে ছিল 8টা। আর আসার সময় ক্যাবওয়ালা ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো। ক্যাবওয়ালা ভাইয়াটা আসলে অনেক ভালো। আসলে ইন্ডিয়ান মুসলিমরা অনেক ভালো হয়। তারা এরকম একটা জায়গায় থাকার পর ইসলামটারে এত ভালোভাবে পালন করতেছে, এটা দেখার পরে নিজেদের আফসোস হয় যে আমাদের দেশে ইসলাম পালন করার এত সুযোগ সুবিধা, তারপরেও আমরা কত ভুল ত্রুটি করি, তারপরেও আমরা নামাজ নিয়া রোজা নিয়া কত আইসামি করি। তো তাদের থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত। আচ্ছা, এখন আমাদের এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হইব, ইমিগ্রেশন শেষ করতে হইব, বোর্ডিং পাস নিতে হবে, অনেক ভেজাল। তো চলেন যাই। আর আমরা আমাদের বোর্ডিং পাস কমপ্লিট করে ফাইনালি আমাদের হাতে টিকিট পেয়ে গেছি। আর এই এয়ারপোর্টটাও কম খারাপ না, মোটামুটি এয়ারপোর্টটা সুন্দরই, বাট এয়ারপোর্টটা তেমন বড় না। আমাদের দেখা বাদবাকি যে দুই এয়ারপোর্ট ছিল তার থেকে এই এয়ারপোর্টটা ছোট, বাট এয়ারপোর্টটা সুন্দর আছে। আর আমরা এয়ারপোর্টে অনেক আগে চলে আসছি। আমাদের ফ্লাইট হলো 10টা 20-এ, এখন বাজতে ছিল 8টা। 2 ঘন্টা 20 মিনিট আমাদের ওয়েট করতে হবে। তো চলেন, কোথাও বসে ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। আর আমাদের ফাইনাল বোর্ডিংটা কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড আমরা ঢুকে যেতেছি ডিরেক্ট প্লেনে। আমি তো ঘুমিয়ে গেছিলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টটা খুবই শান্তিপূর্ণ, তেমন বেশি গ্যাদারিং নাই। আর ওই যে ওই পাশে আমাদের প্লেন দাঁড়ায় আছে। প্লেন ছাড়তে আই থিঙ্ক আর মাত্র 20 মিনিটস। তো প্লেনের ভিতরে যেও 20 মিনিট বসতে হবে। বাট এমনিতে এয়ারপোর্টের ভিতরের সাইডটা থেকে এই সাইডটা বেশি সুন্দর, মানে এদিক দিয়ে হাঁটতে গেলে নিচের কার্পেট থেকে বোঝা যাইতেছে আমরা গোয়াতে আছি, গোয়ার কোনো এয়ারপোর্টে আছে আর কি। পুরো ডিজাইনিংটা সুন্দর। আর ওই যে আমাদের প্লেন। ফাইনালি ওয়ার ইন দ্য প্লেন। আমি আমার সিটে এসে বসলাম। আর আমরা এর আগের বার কলকাতা থেকে গোয়া পর্যন্ত ট্রাভেল করছিলাম ইন্ডিগো ফ্লাইটে। ইন্ডিগো ফ্লাইটটা আমার কাছে একদমই পছন্দ হয়নি, বাট এইবার আমি ফ্লাই করতেছিল ভিস্তারা নামের একটা ফ্লাইয়ে, যেমন এই যে ভিস্তারা। আর এইটা মোটামুটি ভালো, এই জায়গায় আবার চার্জিং পোর্ট টোটো আছে, এইটা দেখে ভালো লাগলো। আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা, সেটা হলো এটাতে খাবার দিবে। ইন্ডিগো ফ্লাইটটার টিকিটের দাম যেমন বেশি, তেমন ওই জায়গার সুযোগ সুবিধা একদমই কম। বাট এই ভিস্তারা ফ্লাইট টিকিটের দাম সীমিত, আর সুযোগ সুবিধাও মোটামুটি ভালো।
মূলত এই ফ্লাইট দিয়ে এখন আমরা যাবো দিল্লি আমরা 17 ঘন্টা স্টে করবো। দেন আবার কালকে সকাল 6:15 ফ্লাইটে আমরা ফিরবো ঢাকা। ওই হিসেবে এই বিস্তারা ফ্লাইটটা এখন আমাদের সকালের নাস্তা প্রোভাইড করবে, আবার কালকে সকালেও আমাদের সকালের নাস্তা প্রোভাইড করবে। তো নাস্তায় ওনারা কী দেয় এটা আমি আপনাদের একটু পরে দেখাইতেছি। আপাতত আমার ফ্লাইট মনে হয় এখন ছাড়বো, তো সিট বেল্টেল বাইন্ধে নিছি। অবভিয়াসলি ফ্লাইটে উঠলে সিট বেল্টটা টাইমলি বাইন্ধে নেবেন। যত রকম সেফটি ইস্যু আছে সব কিছু মেনটেন করার চেষ্টা করবেন। ফ্লাইট টাইমে অলওয়েজ ফ্লাইট মোড অন করে রাখবেন। বিমানে এটা বিড়ি জ্বালানোর মতো বোকামি করেন না, নয়তো কিন্তু লাথি মেরে বাইক দিব। অ্যান্ড নাও উই আর ফ্লাইং। আর যেটা বলছিলাম সকালের নাস্তা দিলে দেখামনি, তো এইটা হলো আমার সকালের নাস্তা। এই জায়গায় নাস্তা সিলেকশনের অপশন ছিল, আমি ফ্রুট সিলেক্ট করছি কারণ সকালবেলা ফ্রুটস দিয়ে দিতে অন্য কিছু খাওয়া যায় না। তো এই যে ফ্রুট দিচ্ছে, আই থিঙ্ক এটা তরমুজ, আমার ফেভারিট ফল। এটা আপেল টাপেল হইতে পারে। এই জায়গায় এটা কী ফল জানি না। আর একটা পান দিছে, একটা আমুল বাটার, এটা একটা ছোট্ট পানি, চামচ, কাটা চামচ, মানে এই ফল টল খাওয়ার জন্য আর কি। দ্যাটস ইনাফ সকালের খাওয়ার জন্য। আমার মনে হয় এটাই ইনাফ একজনের জন্য। আমাদের সাথে যে বাকি দুজন আছে তারা নন ভেজ খাবার অর্ডার দিয়েছিল, তো নন ভেজ এখন আসে নাই। আসলে আমরা তিনজন একসাথে খাওয়া শুরু করবো। তো খাওয়া দাওয়া করে ডিরেক্ট একটা ঘুম দিব, দেখা হইব দিল্লি এয়ারপোর্টে। আর দিল্লি এয়ারপোর্টে আমরা ল্যান্ড করছি। আর আজকে ল্যান্ডিংয়ের সময় অনেক ঝামেলা হয়েছে, এত জোরে জোরে ঝাঁকি খাইছে, পাবলিক তো সব ডরাইয়া গেছিলো। এমনকি আকাশে থাকা অবস্থায় আজকে আবহাওয়াটা একটু খারাপ ছিল, যার জন্য অনেক ঝাঁকাইতা ছিল প্লেনটা। পাইলট বারবার বলতেছিল যে আবহাওয়া খারাপ, আপনারা সিট বেল্ট টাইট করে বাইন্দা বসেন, কেউ ঘোরাঘুরি করেন না, হাঁটাহাঁটি করেন না, ওয়াশরুম ইউজ করেন না। তো এমনিতেই পাবলিক একটু আতঙ্কে ছিল। আর ল্যান্ডিংয়ের সময় এত জোরে ঝাঁকি খাইছে, সবাই ভয় পেয়ে গেছে। এমনকি মানুষ পাইলটের গালাগালি শুরু করছিল যে পাইলট নাকি মাল খেয়ে প্লেন চালাইতেছিল। তাকে সব কিছুর পরেও আল্লাহর রহমতে আমরা সেফলি দিল্লি এয়ারপোর্টে নামতে পারছি, এটাই অনেক। আর এই দিল্লি এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর, লাইক ভিতরের ডেকোরেশনটা অ্যান্ড এই যে ডিজাইনিংটা। আর খালি সুন্দরই না ভাই, দিল্লি এয়ারপোর্ট অনেক বড়, কলকাতার এয়ারপোর্টের 4 গুণ বড় আমার যতটুকু মনে হয়, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। অ্যান্ড এই জায়গায় ফ্লাইটও বেশি, ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ফ্লাইট সব ধরনের ফ্লাইট এই জায়গায় আছে। আর ভিতরের ডেকোরেশন জাস্ট ওয়াও, নিট অ্যান্ড ক্লিন, খুবই ঠান্ডা নিলিবিলি, বেশি ক্রাউড নাই, মানুষ বেশি জোরে জোরে চিল্লায় কথা বলে না। আর এই যে অনেক সুন্দর সুন্দর দোকান আছে ব্যাকগ্রাউন্ডে, দেন সামনে। আমাদের লাগেজ কালেক্ট করতে হবে, তো চলেন সর্বপ্রথম যে আমরা লাগেজটা কালেক্ট করে নিয়ে আসি। আমরা আমাদের লাগেজ কালেক্ট করে নিচ্ছি আর দিল্লি এয়ারপোর্টের বাইরে চলে আসছি। এটা হলো দিল্লি এয়ারপোর্টের বাইরের সাইডটা। আর আজকে দিল্লির তাপমাত্রা হলো 45 ডিগ্রি সেলসিয়াস। তো মনে হইতেছে কি আমি আগুনের উপর দাঁড়ায় আছি। 45 ডিগ্রি সেলসিয়াস আমাদের বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা। তো শরীর পুরো পুড়তেছে, যেহেতু আমাদের 17 ঘন্টা পরে আবার ফ্লাইট, তো 17 ঘন্টা আমাদের দিল্লিতে কিছু তো একটা করতে হবে। প্রথমত আনন্দ লাগতেছে যে দিল্লিতে নামছি, দিল্লিটা একটু হলো ঘুরে দেখতে পারবো। দ্বিতীয়ত খারাপ লাগতেছে যে এই গরমের ভিতর 17 ঘন্টা আমাদের বাইরে সাফার করতে হবে। চলেন দেখি কী করা যায়। কারণ আমরা ঠিক করলাম যে আমরা যেমন চাঁদনি চক, ওইখান থেকে দিল্লি গেট প্লাস লালবাগ কিল্লা একদম কাছাকাছি। তো যার জন্য আমরা উঠে পড়লাম মেট্রোতে। আর এই মেট্রো স্টেশনটা দিল্লি এয়ারপোর্টের একেবারে সাথে। যদি আপনারা এমন কোনো গন্তব্যে যান যেখানে মেট্রো দিয়ে যাওয়া যায়, তাহলে অবশ্যই মেট্রোতে উঠে যাবেন, এতে আপনাদের খরচ অনেক বাঁচবে। তো যেমন আপনাদের খরচ বাঁচবে, ঠিক তেমনই এই মেট্রোতে আপনারা একটা আরামদায়ক সফর নিশ্চিত করতে পারবেন। আর দিল্লির চাঁদনি চকে এসে আমরা নামলাম। এটা হলো ওল্ড দিল্লি স্টেশন। এই যে সামনে, এই জায়গায় গরম অসহ্যনীয়, আমরা তো ক্ষুধা অনেক লাগছে। বাট এই জায়গায় খাবারের তেমন ভালো কোনো হোটেল নাই। টিটিকে একটা বিরিয়ানির দোকান আছে, লাইক এই যে একটা, দেন এই যে একটা, এগুলো আর কি দিল্লি সাইডে চলে। দিল্লিতে অনেক স্ট্রিট ফুডের জন্য ফেমাস দিল্লি। বাট আমরা অনেকদিন ধরে ভাত খাই না, এই জন্য একটা হোটেলে ভাত পাওয়া গেছে। তো ভাতটা অনেক মিস করতেছিলাম, তো দেখি যে ভাত খাওয়া যায় নাকি। আমার মনে হয় না এই জায়গায় এর থেকে ভালো কোনো হোটেল পাবো, তো যার জন্য এই হোটেলেই বসলাম। এই জায়গায় ভাত আছে, ভাতের সাথে মুরগির মাংস আছে। এই জায়গায় একদম স্ট্রিটের সাথে লাগে এই দেন রোড, আর এই যে চাওয়াল টাওয়াল হইতেছে। এই যে আমার ভাত আর মাছ চলে আসছে।
যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তাই আমি ভাত আর মাছ নিলাম। তো দেখি স্ট্রিটের খাবার হিসেবে টেস্ট কেমন। আর এটা কিন্তু আমার পড়ছে 70 রুপি, আর এটা পড়ছে 80 রুপি। এটা চিকেন, এটা মাছ। আর খাওয়া দাওয়াটা শেষ করে আমরা চলে আসছি দিল্লির লাল কিল্লাতে। আমি ভাবছিলাম এই জায়গায় হয়তো আজকে এত গরমের ভিতর তেমন একটা মানুষ হবে না, বাট এই জায়গায় আসার পর আমার এই ধারণাটাই ভেঙে গেছে। দেখেন কি পরিমাণ মানুষের ক্রাউড। আর এই লাল কিল্লাটা মোটামুটি অনেক বড়। এটা হলো মেন কিল্লা। আর ওই দিকে অনেকগুলা গম্বুজ আছে, ওই পাশে অনেকগুলা গম্বুজ আছে। তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, দিল্লিতে কিন্তু মুসলিমের সংখ্যা অনেক বেশি। আমি আসার পর থেকে এই পর্যন্ত অনেক মুসলিম দেখে ফেলছি। আর এই লাল কিল্লায় ঢুকতে কিন্তু আপনাদের কোনো রুপি খরচ করতে হবে না। এই জায়গায় এন্ট্রি একদম ফ্রি, আমাদের বাংলাদেশের স্মৃতিসৌধের মতো। তো এই জায়গায় বেসিক্যালি এই কিল্লাটা ছাড়া দেখার মতো আর কিছুই নেই। এমনি আশেপাশে অনেক জায়গা আছে যে জায়গায় আপনারা বসে আড্ডা দিতে পারবেন। আর যে কটা গাছ আছে ওগুলোর ছায়া বেশি মানুষও বসতে পারে না। আর এই লাল কিল্লাটা অনেকটা আমাদের লালবাগ কিল্লার মতো, জাস্ট এই লাল কিল্লাটা বড়, আমাদের লালবাগ কিল্লাটা ছোট। তো এই জায়গায় যেটা